ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায় লেখা কঙ্কাল সারথি। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায় লেখা কঙ্কাল সারথি। উফ, ম্যালেরিয়ার মতন ছ্যাঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? এই দেখো না, শখ করে সেদিন ঢাকুরিয়ার লেক দেখতে গিয়েছিলাম। সন্ধ্যার একটু আগে হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি যে সে জ্বর, যে সে কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের উপরে শুয়ে পড়লাম। কি শীত রে বাপ! ফুহ, পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতন হয়ে শুয়ে রইলাম। সেভাবে কতক্ষণ ছিলুম ভগবান জানেন। তবে একবার চাদরের ভেতর থেকে জুলজুল করে চোখ মেলে উঁকি দিয়ে দেখলাম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা বসেছে, কোথাও সারা অবধি নেই। বুকটা আমার ছাঁত করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা। গুন্ডায় গলায় ছুরি বসাতে পারে, সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুত করে উড়ে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক হয়তো এতক্ষণে ভেবে ভেবে সারা হচ্ছে। না, আর তো এখানে থাকা চলে না। যেমন করেই হোক আমাকে আজ বাড়ি ফিরতেই হবে। অনেক কষ্টে আমি উঠে দাঁড়ালাম। গায়ের ভেতর দিয়ে তখন যেন আগুনের ঝলক ছুটছে আমার। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একেবারে আধার সাগরে যেন ডুবে যাচ্ছে। একবার ডুবছে আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পপাত ধরণীতল হলুম। তবু থামলুম না, মাতালের মতন টলতে টলতে এগিয়ে চললুম আমি। রাত ঝাঁ ঝাঁ করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলুম যে পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এ স্তব্ধতাও যে সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ কি একটা ঝিঁঝি পোকা কি একটা পাহারাওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চক্ষে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপালার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতন নিস্তব্ধ। তাদের ভেতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়ে গেছে। জ্বরের ঘোরে আমি চলেছি তো চলেছি। এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণ যেন আইঢাই করতে লাগলো আমার। তবু এ পথ যেন আর শেষই হতে চায় না। এ পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোন অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্তকাল ধরে। এক বেচারা ইহুদির গল্প পড়েছিলুম। কার সাপে তাকে নাকি অনন্তকাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও কি তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, দূর চাই, এসব কি উদ্ভট কথা ভাবছি আমি। জ্বরে কি মাথা ফাথা খারাপ হয়ে গেল নাকি আমার? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে, অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য। অন্ধকারের তরঙ্গের ভেতর গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতন। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাবার জন্য তারা ওঁত পেতে বসে আছে প্রস্তুত হয়ে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে ওহে নিঝুম রাতের অজানা মানুষ, মৃত্যুপুরীর ভেতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো, ভূত প্রেতরা একে একে জেগে উঠছে। এই বেলা প্রাণ নিয়ে তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও, যাও গো যাও।
আরও খানিক অগ্রসর হয়ে মনে হলো যেন পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভেতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে যেন চলকে উঠে রাজপথের ওপর আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তোলে। যাই শুনতে চাই নিজের পায়ের শব্দ পাচ্ছি, কিন্তু কেন জানি না সেই শব্দ শুনে মন খুশি হবে কি আরও বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার আমার পদাঘাতে এসে যেন যন্ত্রণায় গজরে উঠেছে। এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়ল। অস্বস্তির নিঃশ্বাস ফেলে একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ জিরিয়ে নিল। এখানটাও তেমনই নির্জন এবং তেমনই নিস্তব্ধ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরে যাক আমাদের পাড়া বাগবাজার তো পাওয়া যাবেই যাবে। খানিক দূর এগোতে পারলেই লোকজনেরও পাড়া নিশ্চয়ই পাবো, আর ট্রাম ও বাসও বন্ধ হলে ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয়। তখন জ্বরে আমার চোখ ছলছল করছে, কান করছে ভো ভো আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে। বারবার ইচ্ছা হতে লাগলো যে পথের উপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্য। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবে সে ইচ্ছা আমি মনেই দমন করলুম অনেক কষ্টে। নিজেকে নিজেই বললুম, হে মন, তুমি শান্ত হও। এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানাখানা। কোনো রকমে চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই সকল কষ্ট সকল ভাবনার অবসান তোমার। হঠাৎই দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে। ঘর 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 করে একটা বাজ ডাকার মতন শব্দ আমারই দিকে এগিয়ে আসছে। তারপরেই আমি শুনলাম ভেঁপুর আওয়াজ, ফপ মপ ফপ। ট্যাক্সি না বাস? আহ্লাদে চাঙ্গা হয়ে আর সোজা হয়ে দাঁড়িয়ে আমি পথের দিকে চেয়ে রইলুম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর ওপরে একটা আলো। তিনটে আলো দেখেই আমি বুঝলুম যে ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলাম। বাস যখন আসছে তাহলে রাত তো খুব বেশি হয়নি। কিন্তু আশ্চর্য, এরই মধ্যে অঞ্চলটা কেমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে নাকি। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এই অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের ভেতরে অত বেশি আলো জ্বলছে কেন? সামনে সারাটা পথে সে যেন আগুনের ঢেউ দিয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথে অত জোরে ভেঁপু বাজারই বা কী দরকার? এই অঞ্চলে সন্ধ্যের পরেই ঘুম কাতুরে লোকগুলোর কানে তালা ধরে যাবে যে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বাস আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা বইলেসলে শ্যামবাজার, ধর্মতলা বইলেসলে শ্যামবাজার, ধর্মতলা বইলেসলে শ্যামবাজার। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদিমোড়া আসনের উপরে গিয়ে ধূপ করে বসে পড়ল। হোক শ্যামবাজারের বাস। এই স্তব্ধ মরার মুল্লুক থেকে এখন তো সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন কিছু বেশি দেরি লাগবে না। কিন্তু কেন জানি না, বাসের ভেতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে এক অচেনা জগতের ভেতরে প্রবেশ করলুম। বাস ছুটছে, তার ভেঁপু বাজছে। এত বেগে বাস ছুটছে যে তার জানলাগুলো সমস্ত খোলা, অথচ বাহির থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেলাম আমি। আমার জ্বর কি এত বেশি উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকুও নেই? পথ তেমনই নির্জন এবং তেমনই নিঃশ্বাস, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার খালি মনে হতে লাগলো যে দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে। তার কোথাও আর জীবনে কোনো লক্ষণ নেই। বেঁচে আছি কেবল আমি আর এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভেতরে কোনো আরোহীও ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে ঘুরতে বেরোবে? বাসের ভেঁপু বাজছে আর বাজছে আর বাজছে, আমার কান ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বললুম, এই ড্রাইভারকে বারণ করে দাও না, পথে তো লোকও নেই, গাড়িও নেই, এত হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, বড় বড় দাড়ি,
সে কালা আর বোবার মতন আমার পানে হাঁ করে তাকিয়ে রইল। আমি আবার বললুম, আরে শুনছো, হর্ন দিতে বারণ করো ড্রাইভারকে। সে তবু জবাব দিলে না, ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না। লোকটা কি সত্যি সত্যি কালা ও বোবা নাকি? কিন্তু তাই বা হবে কি করে? এই তো সে খানিকক্ষণ আগেই বললো ধর্মতলা, ওয়েলেসলি, শ্যামবাজার এইসব বলে তো চেঁচিয়ে পাড়া মাত করছিল। তবে সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা ভেবেছে যে এদের ভেঁপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে পড়ে ছুটে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে। কিন্তু শহর জাগবার তো কোনো লক্ষণ প্রকাশ করলে না। পথের আশেপাশের নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল, কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে ল্যাজ পেটের তলায় ঢুকিয়ে পালাতে লাগলো, মহা ভয়ে কিউ কিউ করে কাঁদতে কাঁদতে। আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল এই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও ওই দেখা দিয়েই অদৃশ্য হয়ে যাচ্ছে। কুকুরগুলো কেন আমাদের বাস থেকে পালাচ্ছে? মনের ভেতরে এই প্রশ্নটা জাগতেই লাগলো যে কেন কেন কেন? কন্ডাক্টর আমার কথার জবাব দিচ্ছে না কেন? কেন কেন? ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে? কেন কেন কেন? কন্ডাক্টরের দিকে ফিরে আমি বললুম, এই যে তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একটা কালো হাত বাড়ালে। ভাড়া দিয়ে টিকিট নেবার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি দিয়ে আমার হাতে খ্যাচ করে খোঁচা মারলে। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে আমি তার মুখের দিকে তাকালুম। তার লম্বা চুল, তার দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখখানি বাসি মরার মুখের মতন স্থির। তার চোখের পলকও পড়ছে না, আর তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা কেমন গুড়গুড় করতে লাগলো। আজকের শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেঁপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। কি কুক্ষণেই যে আমি আজকে বাড়ির বাইরে পা দিয়েছি। যতবারই ফিরে তাকাই ততবারই কন্ডাক্টর সেই মরার মতন স্থির মুখ আর পলখাড়া পাথুরে দৃষ্টি চোখে পড়ে আমার। কেমন একটা অমানসিকভাবে আমার মনটা যেন ছেয়ে গেল। আমি আর সহ্য করতে পারলুম না। সামনের বেঞ্চের উপরে দুই হাতের ভিতরে মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইল। ভাবলুম শ্যামবাজার পৌঁছাবার আগে মাথা তুলে আমি চাইবই না। কিন্তু মাথা তুলতে হলো, আবার চোখ খুলতেও হলো। আধ ঘন্টারও বেশি সময় কেটে গেছে, গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে, তবু এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি তো এখনো ভবানীপুরেই আসেনি। অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পেছনে সরে সরে যাচ্ছে। এও কি সম্ভব নাকি? হতভম্বের মতন মুখ ফিরিয়েই দেখি গাড়ির ভেতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখেও আমি আর বিশ্বাস করতে পারলুম না। আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভেতরে গাড়ি একবারও থামেনি। তবু এরা কোত্থেকে এলো? কখন এরা গাড়িতে উঠল? একে একে আমি সকলকার মুখের পানেই তাকিয়ে দেখলুম। সব মুখই মরার মতন স্থির, তারা নির্বিকার, সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে রয়েছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে এনে বেঞ্চির ওপরে সারি সারি দিয়ে বসিয়ে দিয়ে গেছে। তাদের ভেতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে রয়েছে আমারই দিকে। সে চাউনিতে কোনো ভাবের আমেজ নেই, সে চাউনি যেন চাউনিই নয়, অথচ সে চাউনি দেখলে আমার গা ছমছম করছে, দেহের রক্ত যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তাদের চাউনি চোখের ভেতর দিয়ে যেন আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভেতর থেকে, যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাউনি।
আরও এক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারোর দেহ এতটুকু নড়ছে না। গাড়ির ভেতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। আমার মনে হতে লাগলো আমার অজ্ঞাতসারে যেমন তারা হঠাৎ গাড়ির ভেতরে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সাথে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই। তারা ছায়া কায়াহীন অনুচর, দেখা দেয় ধরা দেয় না, তাদের দেখা যায় ধরা যায় না। আমার সভয়ের দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিলাম আমি। গাড়ি তেমনই হেঁচকি তোলা আওয়াজের মতন ভেঁপুর শব্দ করতে করতে চলেছে তীর বেগে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি কি শ্যামবাজার না সোজা জমালয়ের দিকে চলেছি? কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালাম। গাড়ির ইতিমধ্যে লোকের সংখ্যা আরও বেড়ে উঠেছে, তারাও স্থির নেত্রে আমার দিকে তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভেতরে একটা বোঁটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি ঠিক একবার এই রকম গন্ধই পেয়েছিল। আমার সর্বাঙ্গে কাঁটা দিলে, বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না আমি স্বপ্ন দেখছি? আমি আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম, এই এই কন্ডাক্টর, এই গাড়ি বাঁধো বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিলে না, গাড়ি থামাবার চেষ্টাও করলে না। আবার বললুম, কন্ডাক্টর গাড়ি থামাও, কিন্তু কোনো ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম, কিন্তু তাকে ছুঁতে পারলুম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। সে দেহ যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিলে। সে কি অদ্ভুত বিভৎস হাসি আসছে, যেন অনেক দূর থেকে আসছে, অনেক আকাশ বাতাস ভেদ করে, যেন অনেক সমুদ্র পাহাড় প্রান্ত পার করে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে সেই হাসি আসছে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট, এতই স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাওয়ার মতন হলো। আমি পাগলের মতন চিৎকার করে বললুম, গাড়ি থামাও, গাড়ি থামাও জলদি, এই ড্রাইভার। গাড়ি থামানোর ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলো। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালো। সে মুখে এক তিলো মাংস নেই, সে মুখ সাদা ধপধপে হাড়ের মুখ। নাক চোখের জায়গায় তিন তিনটে গর্ত, দুই ঠোঁটের জায়গাতে দুই সারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভেতরে অট্টহাসির আওয়াজ আরও বেড়ে উঠল। আমি আর সইতে পারলুম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞানী হয়ে গেলাম। জ্ঞান হলে দেখলুম নিজের ঘরের বিছানাতে শুয়ে আছি আমি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই এবং বোনেরা। শুনলাম আমি নাকি রসা রোডের ফুটপাতের ওপরে জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলাম। কালকে রাতের বিভীষিকার কথা আমি সকলকে বললাম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রোজা রোড পর্যন্ত এসেই তুমি বেহুশ হয়ে পড়েছিলে, তারপর এইসব খেয়াল রেখেছ। কিন্তু আমার মন কেবলই বলতে লাগলো, না না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, কোনোদিনও খেয়াল হতে পারে না। যা দেখেছি তাই সত্য। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা কঙ্কাল সারথি। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, বাবা সমী শুভ্র গাঙ্গুলি, বাসের কন্ডাক্টর এবং গল্পের সূত্রধার আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা ও টিম অ্যানোনিমাস। আগামী সপ্তাহে ঠিক এই সময় একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।